মনে যেন থাকে ইভান ভাইয়ের রুমে যেন তোকে আর না দেখি। ইভা নিঃশব্দে নিজের হাত ধরে এই চোখের পানি ফেলতে ফেলতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক শব্দ বোঝায়, যার অর্থ ও আর ইভানের রুমে যাবে না। তারপর নীলা ইভার রুম থেকে চলে যায়। আর তখনই সোনালি ইভার রুমে এসে হাত ধরে ইভাকে কাঁদতে দেখে মেয়েটা এখানে কি হয়েছে বুঝে যায়। তারপর সোনালি রসুন আর সরিষার তেল গরম করে ওর হাতে মালিশ করে দেয়। ইমাকে বিকেলেই তার শ্বশুর বাড়ি নিয়ে গেছে পাত্রপক্ষ। এই বাড়ি থেকে পাত্রপক্ষের সাথে ইরা, নীলা আর ওদের একজন ছেলে কাজিন গেছে ইমার সাথে ও শ্বশুর বাড়ি। ইভাকেও ইরা ওদের সাথে না যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছে, তবে লাভের লাভ কিছুই হয়নি, কারণ ইভা জানে ওর জন্য এমন বিলাসিতা মানায় না। ইভা গেলে নীলা যেমন রেগে মেগে যেতে চায় না তো না, তেমনি আয়ানাও ইভাকে অনেক মারধর করত। ওর শখ আহ্লাদ তো সেদিনই মারা গেছে, যেদিন ওর বাবা মা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মাঝে মাঝে তো ইভা চিৎকার করে ওর মা বাবাকে বলতে ইচ্ছে হয় তাদের সাথে ইভাকে নিয়ে গেল না কেন, তাদের কি এমন ক্ষতি হতো নিয়ে গেলে, কেন এই স্বার্থপর মানুষগুলোর মাঝে ওকে একা রেখে গেল। কিন্তু চিৎকার করে কেঁদে হয়তো এই কথাটা বলারও স্বাধীনতা নেই মেয়েটার। তাই তো মেয়েটা মনে মনে এই কথাগুলো শহরের চার দেয়ালের আবদ্ধ রুমের দরজা বন্ধ করে নিঃশব্দে চোখের পানি ফেলে আর নিজের অব্যক্ত কষ্টগুলো একা একাই বলে, যার সাক্ষী শুধু ইট সিমেন্টের তৈরি দালান কোঠার চার দেয়াল আর ঘরের আসবাবপত্রগুলো। ইমারা চলে যাওয়ার পরেই অতিথিগুলো আস্তে আস্তে চলে গেছে। সবাই যাওয়ার পর থেকে বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আয়নাও ইমা যাওয়ার পরে অনেকক্ষণ কান্না করেছে। সম্ভবত এখন সবাই ঘুমোচ্ছে, কিন্তু ইভা তার হাতের ব্যথার জন্য ঘুমোতে পারছে না। বারবার এপাশ ওপাশ শোয়া থেকে উঠে বসে। ওর রুমে অল্প আঁচের লাইট জ্বালানো, দরজাটা হালকা চাপানো। ইভা নিজের রুমের দরজার বাইরের দিকে তাকিয়ে খেয়াল করলো ওর রুমের সামনে কারো ছায়া দেখা যাচ্ছে। হঠাৎ ইভার বুকের মধ্যে ধক করে উঠল, তবে মনের ভুল ভেবে সে আর গুরুত্ব দিল না। কিন্তু আবারও দেখলো ছায়া দেখা যাচ্ছে। তাই মেয়েটা আস্তে আস্তে নিজের বিছানা থেকে নেমে দরজার সামনে এসে দরজা ভালো করে খুলে চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তাই পুরো বাড়িটায় ভালো করে চোখ বুলি কিচেনের দিকে তাকিয়ে দেখে সেখান থেকে কারো ছায়ার মতো দেখা যাচ্ছে। তাই ইভা আস্তে আস্তে উপর থেকে নিচে আসে, তারপর কিচেনের দিকে পা বাড়ায়। আর কিচেনের সামনে এসে ভালো করে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তখনই পেছন থেকে কেউ একজন ইভাকে ডাক দেয় ওর নাম ধরে, যার দরুন ইভা হকচকিয়ে উঠে পেছনের দিকে তাকায় আর চমকে যায়। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে ইভান দাঁড়িয়ে আছে। সম্ভবত বাইরে ছিল বোনকে বিদায় দেওয়ার পরে, মনে হয় এর রয়ে গেছে আর এত রাত করেই ফিরেছে। ইভান ইভার দিকে তাকিয়ে বলে, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন এত রাতে? ঘুমাসনি এখনো? ইভানের কথা শুনে ইভা আবারও ভালো করে বাড়িটা পরখ করে ইভানের দিকে তাকায়। তা দেখে ইভান ভ্রু কুঁচকে বলে, তুই আবার বাড়িতে কোনো চোর টোর দেখিসনি তো ওই দিনের মতো? এমনিতেও তুই যা ভীতু। ইভা জানে এখন ইভানকে কিছু বলেও লাভ নেই, শুধু শুধু ওকে নিয়ে মজা নিবে। তাই মেয়েটা আমতা আমতা করে বলে, ব- ভাইয়া, আসলে আমি পানি খাবো। ইভার কথা শুনে ইভান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের রুমে চলে যায়। তা দেখে ইভা আবারও ভালো করে চারদিকে একবার তাকিয়ে নিজের রুমে গিয়ে হাত ব্যথা নিয়ে শুয়ে পড়ে। তারপর কিছুক্ষণ একটু আগের কথা ভেবে এই হাতের ব্যথায় কতক্ষণ এপাশ ওপাশ করে মেয়েটা এমনিতেই ঘুমিয়ে যায়। ইমার বিয়ে হওয়ার পরে কেটে গেছে 1 সপ্তাহ। বিয়ের পরের দিন অবশ্য এ বাড়ি থেকে যে গেছে ইমার শ্বশুর বাড়ি, তারা ইমা আর ইমার হাজবেন্ড ফাহিমের সাথে ফাহিমের কাজিন শিহাব এসেছে ওদের বাড়ি। তারপর দুদিন থেকে ফাহিম, ইভা আর শিহাব চলে গেছে। আর ইভার কাছে শিহাবের মতিগতি একদমই সুবিধার লাগেনি। কেমন ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে থাকতো, দেখে মেয়েটার বিরক্ত লাগতো। এখন সকাল 9:30 বাজতে চললো। সকালে ইভার চাচা আতিফ শাহরিয়ার ব্রেকফাস্ট করেই চলে গেছে অফিসে। আর ইভানের আজকে রাতের ডিউটি ছিল হসপিটালে, তাই সে সকালে এসে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছে। আয়না সম্ভবত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছে। ইরা, ইভা আর সোনালি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তবে সোনালি মন দিয়ে টিভি দেখলেও ইভা আর ইরা টিভির দিকে মন দিতে পারছে না। আজ সকাল 10টার দিকে ওদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। খুব চিন্তা হচ্ছে ওদের। ইরা শুধু বারবার বলছে, আমি পাশ করব তো। রেজাল্ট খারাপ আসলে মা বাড়িতে এলাহি কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ওর কথার প্রতি উত্তরে ইভা কি বলবে জানা নেই।
মেয়েটা তো নিজেই জানে না তার কেমন রেজাল্ট আসবে। ইরার থেকে তো ইভার বেশি টেনশন হচ্ছে। তবে খারাপ রেজাল্ট আসলেই বা কি, হায়ানা তো স্পষ্ট করে জানিয়েই দিয়েছে ইভাকে আর পড়াশোনা করতে দিবে না। তাই মেয়েটা ভালো না খারাপ রেজাল্টের আশাও ছেড়ে দিয়েছে। তবে মনের মধ্যে তো একটা ভয় কাজ করছে। এগুলো ভাবতে ভাবতেই অনলাইনে রেজাল্ট দেওয়ার সময়ও চলে এসেছে। ইভার তো নিজের ফোন নেই, তাই ইরার ফোন দিয়েই নিজেদের দুজনের রেজাল্ট বের করবে। ইরা ভয়ে ভয়ে নিজের ফোনটা ওপেন করে রেজাল্ট নিজের ফোনটা ওপেন করে রেজাল্ট বের করার অ্যাপে গিয়ে ইভাকে খুঁচিয়ে বলে। ওই তোর রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। ইভা হকচকিয়ে উঠে বলে। না না না, বোন আগে তোর রেজাল্ট বের কর। আমার অনেক ভয় লাগছে, আমার নির্ঘাত ফেল আসবে। ইরা চোখ মুখ কুঁচকে বলে। এই তুই তো অনেক ভালো স্টুডেন্ট, তুই এমন কথা বললে আমার কি হবে? তুই সব কিছু ঠিকঠাক লিখিসনি? ইভা মিনমিন করে বলে। লিখেছি তো, কিন্তু তবুও মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগে। ইরা ইভাকে ধমকে বলে। ওই চুপ, বেশি কথা না বলে আগে তোর রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। ইভা মুখ কাচুমাচু করে ইরার উদ্দেশ্যে বলে। এই তুই ধমকাচ্ছিস কেন? তোর ধমকে আমি কি ভয় পাই নাকি? তুই আগে তোরটা বের কর, তোর রেজাল্ট দেখার পরে আমারটা বের করবি। এভাবে একজন আরেকজনকে বলছে, আমার রেজাল্ট আগে না তোরটা আগে বের কর। আর ওদের রেজাল্ট বের করা নিয়ে এমন ঝগড়া দেখে সোনালি টিভি দেখে মুখ সরিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। বের করা নিয়ে কেউ এভাবে ঝগড়া করে নাকি, তাই ভাবছে সোনালি। তারপর সোনালি ওদের দিকে তাকিয়ে বলে। আমি একটা বুদ্ধি পাইছি। ইরা আপা আর ইভা আপা, আপনারা থামেন। সোনালির কথা শুনে ইভা আর ইরা দুজনেই ওর দিকেই তাকায়। তারপর ভ্রু কুচকে ইরা জিজ্ঞেস করে। কি বুদ্ধি পাইছিস তুই? ইরা আর ইভা ওর বুদ্ধি শুনতে রাজি হয়েছে। তাই সোনালি যেন মহা খুশি, যেন কোনো রাজকার্য উদ্ধার করেছে সে। তাই সে খুশিতে গদগদ হয়ে বলে। আপনারা দুজনের মধ্যে টর্চ করেন কিছু দিয়া, তাইলেই যার পিঠ উঠব টর্চে তার রেজাল্ট আগে দেখবেন। সোনালির কথায় ইরা আর ইভা একে অপরের দিকে তাকায়। তারপর ইভা বলে। তুই ঠিক বলছিস, কিন্তু কি দিয়ে টর্চ করব? সোনালি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে। খারান, আমি এক্ষুনি আসছি। তারপর দৌড়ে নিজের রুমের দিকে চলে যায় মেয়েটা। তার একটু পরে হাতে 1 টাকার পয়সা নিয়ে ইরা আর ইভার সামনে এসে পয়সাটা সোফার সামনে নিচে টেবিলের উপর ঘুরায়। তারপর হাত রেখে বলে। এখন আপনারা কোন কে শাপলার পাশ নিবেন আর কে মানুষের পাশ নিবেন? সোনালির কথা শুনে ইরা শাপলার পাশ নিল আর ইভা মানুষের পাশ নিল। তারপর সোনালি পয়সা থেকে হাত সরালো, পরে দেখলো শাপলার পাশ উঠেছে। তা দেখে বেচারি মুখটা কাচুমাচু করে এই নিজের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিল। সাথে সাথে ওর সামনে পুরো একটা মার্কশিট চলে আসলো। ওর বুকটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। ইরা মূল পয়েন্টের দিকে তাকিয়ে খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে। আমি 4.94 পাইছি। কি? আর একটুর জন্য এ প্লাস আসেনি? ইভার কথা শুনে ইরা মন খারাপ করে বলে। না, আর একটুর জন্য এ প্লাস মিস হয়ে গেছে। তবে যাই হোক, আমার ধারণার বাইরে মার্ক পাইছে। আমি তো মনে মনে ভাবছি ফেল আসবে। শেষের কথাটা ইরা খুশিতে গদগদ হয়েই বলে। ততক্ষণ ইরার এমন চিৎকারে আয়না সেখানে চলে আসে। এরপর ওদের এত খুশি দেখে আয়না ভ্রু কুচকে বলে। কিরে ইরা, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ইভা আর সোনালি, তোদের কোনো কাজ নাই? বসে বসে তোর জীবন পার করে দিতে চাচ্ছিস? শুধু বসে বসে আরাম করার ধান্দা আর কাজে ফাঁকিবাজি। আয়নার কথা শুনে ইরা ওর মায়ের উদ্দেশ্যে বলে। আমাদের রেজাল্ট বের হয়েছে। কত পাইছিস? মা, আমি 4.94 পাইছি। আর ইভা কত পাইছে? মা, ওর এখনো মা ওরটা এখনো দেখি নাই, এখন দেখবো। এটা বলে ইভার থেকে ওর রোল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যথাস্থানে দেয়। তারপর ইভার মার্কশিট ফোনের স্ক্রিনে আসলেই ইরা পয়েন্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে ইভার দিকে তাকায়। ইভাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কত ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ইভার মনে আরো ভয়ের সঞ্চয় হয়। আর ইরা ওর মুখের দিকে তাকিয়ে জোরেই বলে। কংগ্রেচুলেশন ইভা, তুই এ প্লাস পাইছিস। ইভা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না।
ইরা যা বলেছে তা কি আসলেই সত্যি? ইভা নিজের আঁখি দয় বড় বড় করেই ইরার দিকে তাকিয়ে বলে। এটা কিভাবে সম্ভব? আমি A+ পেলাম? আয়নার আগে গজগজ করতে করতে ইভার কাছে এসে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে। তোর মতো ডাইনি রাক্ষসীর দ্বারা সব সম্ভব। তুই তো নকল করে পাস করছিস। ওদের এমন চিৎকার চেঁচামেচি শুনে ইভান নিচে আসে। ইভানকে দেখে মনে হচ্ছে ছেলেটা সদ্য শাওয়ার নিয়েই নিচে এসেছে। ইভান বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলে। মা, কি হচ্ছে এখানে? মারছো কেন ইভাকে? আর এত হইচই কেন? ইভানের এমন কথায় আয়না বলে। তুই চুপ থাক। এই মেয়েকে তো আমার আমার মেরেই ফেলতে ইচ্ছা করে। পরীক্ষায়ও চুরি করে পাশ করে ফেলেছে। ইভান ওর মায়ের কথা শুনে বিরক্তিতে কপাল কুঁচকে বলে। আসলে বলো তো কি হয়েছে এখানে? ইভানের কথা শুনে ইরা একে একে ইভানকে সব বলে। আর সব শুনে রাগে ইভানের মাথার রগ ফুলে ওঠে। ও জানে মা বাবার সাথে আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। মা বাবা মনে কষ্ট পেলে কখনো সন্তানের ভালো হয় না। তবে সে এটাও জানে কেউ অন্যায় করলে তাকে সঠিকভাবে বোঝাতে হবে। কিন্তু ইভান তো আয়ানাকে অনেকবার বোঝাতে চেষ্টা করছে, কিন্তু সে বুঝেনি। তাই ইভান নিজেকে শান্ত রাখার চেষ্টা করে হিসিয়ে আয়ানাকে বলে। দেখো মা, তুমি ইভার সাথে কিন্তু ঠিক করছো না। ইভা বেশি পার ইভা বেশি মার্ক পাইছি, তাতে তোমার আরো খুশি হওয়ার কথা। মেয়েটা বাড়ির সব কাজ করে, এত ভালো রেজাল্ট করছে, কিন্তু তুমি সেটা অ্যাপ্রিসিয়েট না করে ওকে মারছো। দেখ ইভান, এসবের মধ্যে তুই শুধু শুধু কেন কথা বলছিস? আর এমনিতেও এই মেয়েকে আমার বাড়িতে রাখার কোনো ইচ্ছা নাই। বেশি মার্ক পাইছে তো কি হয়েছে? ওরে তো আর পড়াবো না। আমি ওরে বিয়া দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব, দেখে নিস। উটকো ঝামেলা একটা। আয়নার এমন কথায় ইভানের প্রচন্ড রাগ হয়। ইভান ওর মায়ের দিকে চেয়ে বলে। আমি বুঝলাম না ওর অপরাধ কি। ইরা ওর থেকে একটু কম মার্ক পাইছে, তাই তুমি ইভাকে মারছো। মাও যদি পড়তে চায়, তুমি তাহলে বাধা দেয় আর কি। ওই বাড়ির কাজ তো ঠিক মতো করছে, তার উপর নিজের পড়াশোনাও করছে। তুমি কিন্তু ইভার সাথে ঠিক করছো না, বেশি বেশি করছো। আয়না ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কারণ ইভার জন্যই ইভান আয়নার সাথে এমন ভাবে কথা বলছে। তাই আয়না ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে। আমি বলছি, ইভারে আর পড়াবো না মানে ও আর পড়াশোনা করবে না। ইভার নিজের দুগালে হাত দিয়ে চোখের পানি ফেলে আয়নার দিকে তাকিয়ে আছে। যদি আয়না ওর মা হতো তাহলে নিশ্চয়ই এমন করতো না কোনোদিন। বরং এমন রেজাল্ট শুনে অনেক খুশি হতো। ওর মা বাবা নেই, তাই বলেই কি আয়না এমন করে ওর সাথে? কি ভাগ্য মেয়েটার! রেজাল্টের কথা শুনে যাও একটু খুশি হলো, তাও এখন তা কষ্টে রূপ নিল। বিকেলে সুন্দর আবহাওয়া, চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছে আকাশ ফেটে বৃষ্টিটা নেমে আসতে চাইছে। আকাশেরও যেন মন খারাপ। তাই তো পুরো প্রকৃতি মেঘে ঢেকে রেখেছে। মনে হচ্ছে ইভার মতো আকাশ থেকেও কান্নাগুলো দলা পাকিয়ে বৃষ্টি হয়ে নামবে। এবার অবচেতন মন বারবার জানতে চাচ্ছে, আকাশেরও কি মন খারাপ হয়? তারাও কি কান্না করে, বৃষ্টির মতো অশ্রুকণা বিসর্জন দেয়? কিন্তু এবার অবচেতন মন তার উত্তর খুঁজে দিতে পারল না। তখনই গুড়ি গুড়ি বৃষ্টির ছিটে পড়তে লাগলো শহর জুড়ে। ইভা ব্যালকনির মেঝেতেই ব্যালকনির রেলিং ধরেই বসেছিল। ব্যালকনি থেকে নিজের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর ইভা নিজের দৃষ্টি রেখে মনে মনে ভাবছিল, ওর সাথেই কেন এমন হলো। আজ দুপুরের ঘটনা, তখন তো মেয়েটার কোনো দোষ ছিল না। ইভা কিচেনে পোলাও রান্না করছিল। এমন সময় ইভান ডাক দিয়ে বলে এক কাপ কফি দিয়ে আসার জন্য।